আমি মনে মনে বলি, আপনি তো আমার শরীর বিগড়াতেই এই পরিকল্পনা করেছেন। নতুন কি ফন্দি মাথায় এঁটেছেন কে জানে। কি চমক ওখানে অপেক্ষা করছে জানি না। গাড়ি থেকে নেমে হাঁফ ছেড়ে বাঁচলাম। পুরো রাস্তা গাড়ি এত ঝাঁকি দিয়ে উঠছিল যে মাথা থেকে পা অবধি সমস্ত শরীর ব্যথা হয়ে গেছে। আমার ধারণা অনিব ইচ্ছে করেই গাড়িতে ব্রেক কষছিলেন। একটু তো মায়া করা দরকার। কি বাজে অবস্থা আমার কোমরের। এমন অবস্থায় যেখানে জার্নিতে ঘোর নিষেধ, সেখানে ঝাঁকুনি কিভাবে দিতে পারেন উনি। যাই হোক, অনেক কষ্টে গাড়ি থেকে নেমে দাঁড়াতেই দেখি সামনে একটা 5 তারা হোটেল। মনটা আরো খারাপ হয়ে গেল। কোথায় ভেবেছি সুন্দর সবুজে ঘেরা পাহাড় কিংবা চা বাগানের মাঝে সুন্দর একটা রিসোর্ট বুক করবেন। গোমরা মুখে বলি, এইটাই থাকবো আমরা। অনিব ভ্রু কুঁচকাল। এরপর বলল, 5 স্টার হোটেল? তুমি এমনভাবে বলছো মনে হচ্ছে সস্তা মানের কোনো হোটেলে এনেছি। যদি না থাকতে চাও তবে রাস্তায় থাকতে পারো। আমি তো চললাম। কোনো উপায় না দেখে উনাকে অনুসরণ করি। দুজনের জন্য সম্পূর্ণ আলাদা দুটো কামরা। আমি দেখেই বলি, 2টা আলাদা রুম নিলেন কেন? তুমি সারারাত ব্যথায় যে প্যান প্যান করো। আমার ঘুম হবে না। বাড়িতে অন্য ঘরে রাখতে পারি না। তাই বলে এখানে এসেও সহ্য করব ভাবলে কি করে? আপনি খুব খারাপ। জানি। নতুন নতুন সারপ্রাইজ পেয়ে আমি আবির্ভূত। আর কত? রুমে ঢুকতেই হোঁচট খেয়ে পড়ে যায়। অনেক খুঁজে লাইটের সুইচ অন করেই দেখি পুরো ঘর এলোমেলো অবস্থায়। যেন কেউ ইচ্ছে করে এমনটা করেছে। কে করবে এমন? অনিব। কিন্তু উনি তো আমার সাথেই এসেছেন। এদিকে অনিব রুমে ঢুকে আরামে বিছানায় শুয়ে বর্ষার করুণ দশার কথা ভাবছে। ওর রুমের নাজেহাল অবস্থা দেখে নিশ্চয়ই খুব টেনশনে পড়ে গেছে। তার উপর ব্যথা নিয়ে রুম গোছানো সম্ভব না। হোটেল বয়কে ডাকতে না পারে সেজন্য টেলিফোন লাইন ডেড করে রাখতে বলেছে। উপায় না পেয়ে আমার কাছেই আসতে হবে। মনে মনে ভেবে হাসল অনিব। এই যে শুনুন, দরজাটা খুলে দেন না প্লিজ। অনিব বাঁকা হেসে দরজা খুলে সামান্য ফাঁক করতেই আমি ঠেলে ভেতরে ঢুকে পড়ি। অনিব রেগে বললেন, সিরিয়াসলি? থাকতে পারছো না একটা রাতও আমাকে ছাড়া? নটি গার্ল। আমি তেরে এসে শার্টের কলার ধরে বললাম, না পারছি না থাকতে। কোমর ব্যথায় আপনি পাশে না থাকলে হয়। পাশে একটা শক্তপোক্ত সাপোর্ট দরকার। এখানে তো কোলবালিশ নাই। আপনার গায়ের উপর পা তুলে ঘুমাবো। কি? খুব সাহস বেড়েছে না? আমাকে রাগালে এই ব্যথার মধ্যেও ছাড় পাবে না বর্ষা। সাবধান হয়ে যাও। আমার রুমটার যা অবস্থা তাতে থাকা সম্ভব না। ঠিক আছে, কিন্তু খবরদার গায়ে পা তুলবে না। দেখা যাবে। আমি অনিবকে জব্দ করতে উঠে পড়ে লেগেছি। পুরো রাত অনিবের গায়ের উপর 2 পা তুলে মরার মতো ঘুমের ভান করে গেলাম। বেচারা যতবার সরিয়ে দেয় আমি ততবার তুলে দেই। এক পর্যায়ে হাল ছেড়ে দিল না। আমি মটকা মেরে পড়ে রইলাম। সকালে উঠে দেখি উনি যোগ ব্যায়াম করছেন। মেঝেতে মাদুর পেতে যোগ আসনে বসেছেন। একটা কালো রঙের ঢিলে প্যান্ট। গা খালি। চুলগুলো এলোমেলো। আমি মুগ্ধ না হয়ে পারছি না। শুধু ছেলেরাই পারে। মেয়েরাও ছেলেদের চোখ দিয়ে গিলে খেতে পারে। আমি উনার সৌন্দর্য গিলে খাচ্ছি। অনিব কিছু একটা টের পেয়ে বলল, চোখ নামাও না হলে নজর লেগে যাবে। চোখ বন্ধ রেখেই টের পেল কিভাবে আমি তাকিয়ে আছি। বললাম, বড়ই তো হন। আমি না দেখলে কে দেখবে? আমার দ্বিতীয় বউ দেখবে।
তোমাকে পার্মানেন্ট রাখবো কে বলেছে? যাকে সহ্যই হয় না তাকে ছাঁটাই করতে 1 মিনিট সময় লাগবে না আমার, বুঝেছো? আমিও দেখছি কেমন করে দ্বিতীয় বউ আনেন। অনিব কটকট করে বলল। দিল তো মনোযোগটা নষ্ট করে। এই ব্যায়ামে মনকে স্থির রাখতে হয়, অথচ তুমি এসে অস্থির করে তুলেছ। কি একটা অকর্মা মেয়ে। আমি উনার সামনে বসে রেগে বললাম, দেব না ব্যায়াম করতে। এত কিছু শোনার পর আর ছাড় দেয়া চলে না আপনাকে। অনিব এবার একটা শয়তানি হাসি দিয়ে আমাকে এক ঝটকায় হাত ধরে টেনে নিল। আমি সোজা গিয়ে উনার কোলের উপর বসে পড়ি। উনি শক্ত হাতে আমাকে ধরে রেখেই বললেন, আচ্ছা আমি তোমাকে কোলে নিয়েই ব্যায়াম করব। যত পারো বকে যাও। ছাড়ানোর চেষ্টা করতে করতে বলি, আপনি খারাপের সাথে সাথে একটা বেহাদব ছেলেও বটে। বলেই দ্রুত নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তারপর উকি মেরে দেখি অনিব মুচকি হাসছে। তার মানে আমার কথায় উনি মজা পেয়েছেন, রাগ করেননি। আমি হেসে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেই। দুজন ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে পড়ি। অনিব ড্রাইভ করছে আর আমি গম্ভীর হয়ে বসে আছি। কেউ কারো সাথে কথা বলছি না। হঠাৎ অনিব ব্রেক করতে আমি অনিবের গায়ে পড়ি। অন্য সময় হলে অনিব বকত আমায়, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি এক দৃষ্টি তাকিয়ে রয়েছেন সামনে। এরপর অস্ফুট গলায় উচ্চারণ করলেন, শিলা। আমি থমকে গেলাম। সামনে তাকিয়ে দেখি শিলা আপু তার হাজবেন্ড নিয়ে হেঁটে আসছে এদিকেই। আমি আবারও অনিব দিকে তাকালাম। তার চেহারা ভাবলেশহীন। ঠিক আগে যেভাবে বসে ছিল সেভাবেই রয়েছে, তবে চেহারায় নতুন করে যোগ হয়েছে উৎকণ্ঠা আর রাগ। তিনি সোজা গাড়ি থেকে নামলেন। ভয়ে ভয়ে আমিও নেমে পড়ি। সামনে তাকিয়ে দেখি হঠাৎ শিলা আপু আমাকে দেখে থমকে দাঁড়িয়েছে। পাশে দুলাভাই জনাব রোহান সাহেব বিরক্ত মুখে তাকিয়ে আছেন। অনিব শিলা আপুর দিকে এগোতে থাকেন, সাথে আমিও। জানি না কি হতে চলেছে। অনেকটা সামনে এসে মুখোমুখি দাঁড়িয়ে অনিব প্রথমে কথা বললেন, শিলা ভালো আছো? আমি হতবাক। বাড়ি থেকে আমি পালালাম, এতদিন পর বোনের সাথে দেখা। কোথায় কথা পর্ব শুরু করব আমি, তা না হয়ে অনিব থেকে উড়ে এসে জুড়ে বসেছে। কিচিৎ বিরক্ত নিয়ে বলি, বোন আমার। আমি কথা বলে তারপর আপনাকে সুযোগ দেয়া হবে। অনিব প্রচণ্ড রেগে এক হাত তুলে চড় দেয়ার জন্য এগিয়ে এসে বললেন, একটা চড় মেরে গাল ফুলিয়ে দেব। বেহায়া মেয়ে। বড়দের মাঝে কথা বলতে আসছে, একটা কথাও বলবে না? কেন এমন করছেন কেন আপনি? অনিব এবার আমার হাত ধরে রাস্তার একপাশের খাদের কাছে নিয়ে আসে। এরপর বলে, আর একটা কথা বললে সোজা ওই খাদে ধাক্কা মেরে ফেলে দিব। এতক্ষণে শিলা আপু তেরে এলেন। আহ অনিব, কি করছো কি? মেয়েটাকে এত কষ্ট দিচ্ছ কোনো অধিকারে? ও আমার বোন, ভুলে যেও না। অনিব তাচ্ছিল্য হেসে বলল, তোমার বোন আমার বউ? শিলা আপু চমকে উঠল। গভীর ঘন শ্বাস নিতে লাগল। কাপা গলায় বলল, তুমি বিয়ে করেছ? আগেই জানতাম এমন কিছু হয়েছে। যখন বর্ষা বাড়ি থেকে পালালো ওই দিনই সন্দেহ হয়েছিল। আজ নিশ্চিত হয়ে গেলাম। বাবাকে বলে দেব তোমার মেয়ে পালিয়ে তার বড় বোনের জন্য দেখা সেই ছেলের সাথে বিয়ে করেছে। কি সুন্দর। অনিব বলল, তুমি প্রত্যাখ্যান করবে বলে আজীবন চোখের জল ফেলব, অপেক্ষা করব। এমনটা ভেবে থাকলে ভুল করেছ। আমাকে ঠিকমতো চেনোনি।
আমি এসবে নীরব দর্শক। কথা বলার অধিকার পূর্বেই আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। সুতরাং চুপ করে দেখা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। তবুও ধীর স্বরে বললাম, আমি কি জানতে পারি কি হচ্ছে? অনিব মাথার চুল খামচে ধরে বলল, তোমার বোন বিয়ে ভেঙেছিল। আজ তারই ছোট বোনকে আমার বউ করেছি। এর চেয়ে বড় শাস্তি ওর জন্য কিছু হয় না। আমি অশ্রুভেজা গলায় বললাম, এতে আমার দোষটা কোথায়? শাস্তি তো আমিও পাচ্ছি। তোমার দোষ তুমি শিলার বোন। আর আর কি? আর আমার ঘরের বউ। শিলা আপুর হাজব্যান্ড এবার কথা বলে উঠলেন। রোহান সাহেব বললেন, আপনি অনিব কায়সার চৌধুরী। শিলা আমাকে বলেছিল আপনার সম্পর্কে। ওহ তাই? জি। দেখুন, পুরনো স্মৃতি ঝেড়ে যাকে বিয়ে করেছেন তাকে নিয়ে সুখে থাকুন। আর আমাদেরও থাকতে দিন। এরপর তিনি শিলা আপুকে উদ্দেশ্য করে বললেন, শিলা চলো যাওয়া যাক। অযথা সময় নষ্ট করছি। আমি আপুর হাত খামচে ধরে বলি, আপু আমাকে সাথে নিয়ে যাও প্লিজ। শিলা আপু হাত ছাড়িয়ে নিয়ে বলল, পালানোর সময়, বিয়ে করার সময় হুঁশ ছিল না? নাকি অজ্ঞানে বিয়ে করেছিলি? এখন মর পচে পচে। শিলা আপুরা যেমনটা অনাগত অতিথি হয়ে এসেছিল তেমনি আবার চলে গেল। নিজের বোনের আচরণে আমি নির্বাক, স্তব্ধ। এক পা নড়বার ক্ষমতা আমার নেই। অনিব হাত ধরে আমাকে গাড়িতে নিতে চাইলেও আমি অনড় দাঁড়িয়ে থাকি। অনিব রাগ চরম মাত্রায় পৌঁছে গেছে। অনিব চিৎকার করে বলল, কোমর ভেঙেছ, এখন কি হাত পা ভাঙতে চাইছ? চলো বলছি। যাব না। কাঠ গলায় বলি, কি বললে? আচ্ছা, এখানেই পড়ে থাকো। ভেবো না, কোলে তুলে নিয়ে যাব। অনিব সত্যি সত্যি আমাকে একা রেখে গাড়িতে উঠে পড়ে। এরপর সেখান থেকে চলে যায়। আমি হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকি। সকাল গড়িয়ে দুপুর এলো। অনিব ফিরে এলো না। গাড়িতে করে কত দূর এসেছি জানি না। এখান থেকে কোন দিকে যাব সেটাও জানি না। যেহেতু আমরা সামনে এগোচ্ছিলাম, কাজেই হোটেলে ফিরতে পেছনের দিকে যেতে হবে। হাঁটতে শুরু করি সে পথে। অনিব আসবে না বেশ বুঝে নিয়েছি। এক সময় হোটেলের কাছে এসে পৌঁছতে স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম। হোটেল রিসেপশনে গিয়ে রুমের চাবি চাইলাম। এক্সকিউজ মি, রুম নাম্বার 104 এর চাবিটা প্লিজ। সরি ম্যাম, আপনি কি মি অনিব চৌধুরীর ওয়াইফ? জি। উনি চেক আউট করে দিয়ে চলে গেলেন কিছুক্ষণ আগে। আচ্ছা, উনি দুইটা রুম বুকড করেছিলেন, 104 এবং 105। তাহলে 105 এর চাবি দিন। সো সরি ম্যাম, উনি দুটো রুমই ছেড়ে দিয়েছেন। আপনি চাইলে উনাকে ফোন করে কনফার্ম হতে পারেন। আমি ভীষণ বিপদে পড়ি। আমি খুব চঞ্চল স্বভাবের মেয়ে, তবে চালাক নয়। চঞ্চল এক আর চালাক এক। আমি পুরো বোকা সেজে গেছি। কোথায় যাব, কোথায় রাতে থাকব, পরবর্তীতে কোথায় যাব কিছু জানি না। মাথা এলোমেলো হয়ে গেল। আমি দ্রুত হোটেল ছেড়ে বেরিয়ে পড়ি। পুরো দিন পেটে কিছু পড়েনি। এদিকে বিকেল গড়িয়ে এসেছে। কিছুক্ষণ পরেই ধরণীর বুকে আধার নামবে, অথচ আমার থাকার কোনো ঠাঁই নেই। রাস্তায় বসে পড়ে চোখের পানি ফেলতে লাগলাম। আশেপাশে লোকজনের চোখে আসত বিনোদন আমি। অনেকে অসহায়ভাবে আমাকে তাকিয়ে দেখছে, অনেকে মজা লুফে নিচ্ছে। রাস্তায় পড়ে কান্নারত মেয়ে দেখতে মজা তো লাগাটাই স্বাভাবিক। অনিবের সাথে ভালো বনিবনা নেই।
কাজেই আমার কাছে যথেষ্ট টাকার অভাব। হাতের ছোট্ট পার্সটা খুঁজে 1,000 টাকার একটা নোট পেলাম। এই টাকাটা আমার শাশুড়ির দেয়া। প্রথম দিন বউকে নেক হিসেবে দিয়েছিলেন। এটা দিয়ে কবেলার খাবার জুটলেও থাকার জায়গা জুটবে না। প্রচণ্ড খিদে পেটে ভালো হোটেলে গিয়ে খেয়ে নিলাম। খাবার শেষে রাস্তায় বেরোতে মাগরিবের আজান পড়ল। মাথায় ছাদ নেই কোনো। একা মেয়ে রাতে কোথায় ঘুরব? মাথার কর্মক্ষমতা হারিয়ে গেছে। গাড়িতে ওঠো। আচমকা অনিবের গলা পেয়ে প্রাণ ফিরে পেলাম। পেছনে ফিরে অনিবকে দেখে দ্রুত পায়ে হেঁটে গিয়ে তাকে জড়িয়ে ধরি। এক অদ্ভুত শান্তি এসেছে বুকে। মনে জোর ফিরেছে তাৎক্ষণিক। বাঁধ ভেঙে কান্না করতে করতে বলি, এভাবে রেখে কেউ যায়? যদি হারিয়ে যেতাম কিংবা মরে যেতাম, কেউ তুলে নিয়ে যেত। আমার হাত দুটো সরিয়ে দূরে ঠেলে দিয়ে বললেন, দূরে থেকে কথা বলো। নিজেকে এত সুন্দর ভেবো না। কার কাজ নেই এই আপদকে তুলে নিয়ে যাবে। আজ তার তীব্র কটু কথাও খারাপ লাগল না। তিনি ফিরে এসেছেন এই যথেষ্ট। যেখানে ভেবেই নিয়েছিলাম হয়তো পথে পথেই কেটে যাবে বহুদিন। আমি বললাম, হোটেল রুম কেন ছাড়লেন? অনিব চোখ বড় করে রেগে তাকালো। মুহূর্তে কথা বন্ধ হয়ে গেল আমার। একবার রাগিয়ে জোরালো ভুগেছি, আর সাহস নেই। গুটি গুটি পায়ে গাড়িতে গিয়ে বসি। গাড়ি চলতে চলতে এক জায়গা থাকতে বুঝে নিলাম এখানে নামতে হবে। অনিব গাড়ি থেকে নেমে আমায় ইশারা করতে নেমে পড়ি। এবার মুগ্ধ হবার পালা। সামনে একচালা রিসোর্ট। ডানে উঁচু পাহাড় যা সন্ধ্যার হালকা আলোয় নীল রঙে সেজেছে। বাদিক থেকে ঝর্ণার পানি পড়ার শব্দ ভেসে আসছে। আমি খুশিতে থই থই করে বললাম, কি সুন্দর জায়গা। পাশে কোথাও ঝর্ণাও আছে নাকি? অনিব কথা বলল না। ম্যানেজারের কাছ থেকে সমস্ত বুঝে নিয়ে রিসোর্টের দিকে পা বাড়ায়। রুমে ঢুকে চারিদিকে পরিপাটি দেখে বেশ ভালো লাগল। তবে আজকের পুরো দিনে শরীরে মনে খুব ধকল গেছে। শিলা আপুর আচরণে রীতিমতো টনক নড়ে গেছে আমার। এমন তো আমার বোন ছিল না। যেন ঘোর অন্যায় করে ফেলেছি। হয়তো বাড়ি ছেড়ে পালানো, অনিবের সাথে আমার বিয়ের খবর কোনটায় খুশি হয়নি সে। তাই বলে এতদিন বাদে দেখা, একদন্ত কথা বলার সময় কি তার ছিল না? অনিব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতে আমি ঢুকলাম। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি তিনি আধশোয়া হয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছেন। উসখুস করতে করতে বললাম, রাতে কিছু খাবেন না? না। তাহলে আমি কি করব? না খেয়ে থাকব। খেতে চাইলে বাইরে যেতে খেয়ে আসো, নয়তো খাবার নিয়ে আসো। আমি পড়ি দুর্বিপাকে। রাতে একা বাইরে যাব কিভাবে? খাবার প্ল্যান বাতিল করে অনিবের পাশে গিয়ে দূরত্ব রেখে শুয়ে পড়ি। এই ছেলে খুব কেমন। হঠাৎ ভালো তো হঠাৎ খারাপ। এক বোনের শাস্তি দিচ্ছে আরেক বোনকে। আমি হালকা কেশে বলি, শিলা আপুর সাথে তো আপনার এমন কোনো সম্পর্ক না যে বিয়ে ভেঙে যাওয়ায় এত রাগ। তার রেশ ধরে শাস্তির ব্যবস্থা করেছেন। একটু বেশি বাড়াবাড়ি করেছেন। আমি কারো মতো জানতে চাচ্ছি না। আপনি এমন কেন? একটু বউয়ের অধিকার কি দেয়া যায় না? অনিব হঠাৎ রেগে আমার গায়ের উপর উঠে আমায় চেপে ধরে বলল, ঠিক আছে, বউয়ের অধিকার দিচ্ছি। কি করছেন অনিব? অনিবের সেদিকে কান নেই। আমার গায়ের উপর উঠে পুরো অধিকার ফলিয়ে যাচ্ছেন। হাতে, গলায়, বুকে, পেটে প্রতিটা জায়গায় আঁচড় কাটছেন তিনি। তীব্র ঘৃণাভরা অত্যাচার চলছে আমার উপর। এদিকে আমি লজ্জায়, ব্যথায় কুঁকড়ে রয়েছি। এভাবেই তিনি অধিকার ফলিয়ে চলেছেন।
বউ মানে কেবল কি এতেই সীমিত জীবনটা? আর কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না? কি মনে করেন নিজেকে উনি? এক পর্যায়ে ক্লান্ত হয়ে পাশে শুয়ে পড়লেন। এক সময় ঘুমিয়েও গেলেন। কিন্তু আমার রাত কাটে নিদ্রাহীন হয়ে। মনে মনে শপথ করি, মরি বাঁচি কিন্তু এই লোকের সাথে একটা দিন কাটাবো না। ভোর হতেই লাগেজ নিয়ে বেরোবার পথে থমকে দাঁড়ায়। কোথায় একবেলা থাকতে, খেতে টাকা প্রয়োজন। অনিবের পকেট থেকে মানিব্যাগ বের করে পুরোটা হাতলে নিই। ক্রেডিট কার্ডটা উনার জন্য রেখে দিয়ে সমস্ত ক্যাশ নিয়ে চলে আসি। কোথায় যাব জানি না। সামান্য ফোন পর্যন্ত আমার নেই। রিসোর্ট থেকে খানিক দূরে পাকা রাস্তা। রাস্তা ধরে হাঁটতে শুরু করি। এভাবে পুরো 1 ঘন্টা হেঁটে ক্লান্ত শরীরে একটা দোকানের বেঞ্চে গিয়ে বসি। আরে এ যে বর্ষা, কেমন আছিস? আমি চমকে তাকিয়ে দেখি নিহা। আমার স্কুল জীবনের বান্ধবী। কিন্তু ওর বাসা তো ঢাকা, আর সে এখানে কি করছে? আবার ভাবি, হয়তো সেও ঘুরতে এসছে বড় অথবা পরিবারের সাথে। তবুও বললাম, তুই এখানে? সেই প্রশ্ন তো আমার। তুই এখানে কি করিস? আমি হতাশ হয়ে বলি, লম্বা কাহিনী। তুই তোরটা বল। নিহা লাজুক হেসে বলল, এখানে আমার বরের বাড়ি, তাই এখানেই থাকি। ওই তো পাশেই আমার বাসা। মাথায় বুদ্ধি এলো। সাথে আশ্রয়ের একটা আশা। লজ্জা ভুলে বলেই ফেলি, তোর বাসায় কটা দিন থাকতে দিবি? বাসার লোকজন কিছু বলবে না তো? নিহা হেসে বলল, আরে না পাগলি, আমি আর আমার শাশুড়ি ছাড়া আর কেউ নেই। আমার হাজবেন্ড মানে তোর দুলাভাই চাকরির সুবাদে থাকে ঢাকা। নিহার সাথে ওর বাসায় এসে উঠি। 3 রুমের ছোটখাটো একটা ফ্ল্যাট বাড়ি। বাড়ির কোনায় কানায় ঝকঝকে একটা ঘর দেখিয়ে চলে গেল নিহা। আজ থেকে কিছুদিনের জন্য এই ঘরটা আমার। একটা অদ্ভুত শান্তির সাথে ভয় কাজ করছে। ঘুম ভেঙে অনিব যখন দেখবেন পাশে খালি বাথরুম, রিসোর্টের আশপাশ কোথাও আমি নেই, তখন তোলপাড় করে ফেলবেন। কিংবা আপদ বিদায় হয়েছে ভেবে মনে মনে স্বস্তি বোধ করবেন। কে জানে। 2 দিন হেসে খেলে পার করে দিল ম। অনিবের ভীতি মন থেকে অনেকটা ঝেড়ে ফেলেছি। অন্যদিকে অনিক হন্যে হয়ে বর্ষাকে খুঁজে বেড়াচ্ছে। কোথাও না পেয়ে পাগল হয়ে পড়েছে। মেয়েটার রাতারাতি এত সাহস এলো থেকে তা কিছুতেই ও ভেবে পেল না। একটু দূরে যেয়ে যে প্রত্যেক স্থায়ী দোকানে বর্ষার ছবি দেখাচ্ছে। 2-1 জন 2 দিন আগে মেয়েটাকে এ পথে হেঁটে যেতে দেখেছিল। সে অনুযায়ী অনিবকে দিক নির্দেশনা দিতেই প্রবল আক্রোশে ফেটে পড়ল অনিব। এদিকে আমি মনের সুখে নিহার সাথে বসে গল্প করছি। 2 দিনে আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু নিহাকে বলেছি। শোন বর্ষা, তুই যতদিন মনে করবি এখানে থাকবি। কোনো সংকোচ করবি না। যদি তোর বর খুঁজে খুঁজে এখানে এসেও যায়, আমি তাকে আটকাবো। কেমন সাহস তোকে নিয়ে যাবে তাই দেখব। তুই চিনিস না উনাকে। কি থেকে কি করবেন তার কোনো ভরসা নেই। খুব ভয় থাকি রে। একটা মানুষকে এত ভয় পাওয়া কি আছে? হুম। সকালের নাস্তা করতে আমি আর নিহা সবেমাত্র শুরু করেছি। এক দানাও মুখে দেয়নি। নিহার শাশুড়ি মা খুব ভালো মহিলা। তিনি খেয়ে উঠে গেছেন। আমরা খোশগল্প করছি। এমন সময় দরজায় কড়া পড়ল। আমি রুটির টুকরো মুখে পুড়েছি। নিহা দরজা খুলে এসে বলল, বর্ষা, একটা লোক এসে বলছে তোকে খুঁজছে। পরিচয় দিচ্ছে তোর বর বলে। আমি খাওয়া ভুলে দরজার দিকে তাকাই।
ডাইনিং স্পেস থেকে ওখানটা পরিষ্কার দেখা যাচ্ছে। সত্যি সত্যি দরজা ঠেলে এগিয়ে আসছেন অনিব। স্বয়ং অনিব। এখন আমি কি করব, কোথায় লুকাবো? পালাতেও তো পারবো না। ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। অনিব আমার সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বললেন, এত রাগ কেউ করে? ভয়ে কলিজা শুকিয়ে গেছিল। এক সময় মনে হয়েছিল তোমাকে আর খুঁজে পাব না। 2 রাত নির্ঘুম কাটিয়েছি জানো তুমি। কথাটা শেষ করেই আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলেন। এত শক্ত হাতে ধরেছেন যে আমার শ্বাস রোধ হবার উপক্রম। হাঁপাতে শুরু করলাম। এ কি ভালোবাসার বহিঃপ্রকাশ নাকি শাস্তি? আমার মনে হলো অনিব ইচ্ছে করে আরও চেপে ধরছেন আমাকে। নিহা সেই মুহূর্তে বাঁচিয়ে দিল। বলল, ভাইয়া কিছু মনে করবেন না। বর্ষাকে এখন যেতে দিচ্ছি না। অনিব আমাকে ছেড়ে বলল, আমিও বর্ষাকে নিয়ে যাচ্ছি না। তুমি ওর ঘনিষ্ঠ বান্ধবী বলে কথা। আমরা কদিন থেকে তবে ফিরব। আশেপাশে একটু ঘুরেও দেখা হবে। নিহা হেসে সরল মনে বলল, তাহলে তো খুব ভালো হয় ভাইয়া। 3 জন মিলে খুব ঘুরব, মজা করব। আমি এদিকে মরি মরি অবস্থায় আছি। নিহা বুঝতে না পারলেও অনিবকে আমার চেয়ে বেশি কেউ চিনে না। সামান্য গাড়িতে উঠতে রাজি না হলে যে মানুষ নিজের বউকে মাঝপথে একা ফেলে যেতে পারেন, সেখানে বউ পালিয়ে এলে যে কি করবেন আল্লাহ জানে। কিছু একটা ষড়যন্ত্র তো করেছেন। আমার হাতের দিকে তাকিয়ে এঁঠো হাত দেখে বললেন, এখনো নাস্তা করনি? নিহা বলল, না ভাইয়া। গতরাতে মাঝরাত পর্যন্ত মুভি দেখে ঘুমিয়েছিলাম, তাই একটু উঠতে বেলা হয়েছে। নাস্তা করতেই বসেছিলাম। তাই তো বলি আমার বউকে এত শুকনা লাগে কেন? 2 দিন ধরে বান্ধবীকে বেশি কিছু খাওয়াওনি দেখছি। বলেই অনিব আমার দিকে তাকিয়ে চোখ টিপলেন। নিহার নজর এড়াল না। সেও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে যাচ্ছে। অনিবকে কতই না ভালো ভাবছে নিহা, কিন্তু মানুষটা যে আস্ত একটা শয়তান। নিহা অনিবের উদ্দেশ্যে বলল, আপনি ওই ঘরটায় গিয়ে ফ্রেশ হয়ে আসুন। অনিব চলে গেলে নিহা আমার কাছে এসে বলল, তোর বর দেখি দারুণ রোমান্টিক। আমার বরটাও যদি এমন হতো। তুই ওর রোমান্টিকের কি দেখেছিস? আমি জানি উনি কোনো ধানের চাল বুঝলি। যাই বলিস তোর বর্ণনার সাথে ভাইয়া একদম যায় না। ভালো কথা, আজ রাতে আমার উনিও ফিরবেন। কাল সকালে সবাই একসাথে ঘুরতে যাব। আমি হ্যাঁ সূচক মাথা নেড়ে খেতে বসি। খাওয়া শুরু করতেই অনিব এসে পাশের চেয়ার দখল করে বসল। তারপর বলল, আমি খাইয়ে দিচ্ছি। আমার হাত থেকে রুটির টুকরাটা ছো মেরে নিয়ে মুখে তুলে খাওয়াতে লাগবেন। পাশে নিহা তো পুরো মূর্তির মতো বসে হা করে দেখছে। মাঝে মাঝে আমায় ইশারায় চোখ পাকিয়ে মিটমিট করে হাসছে। নাস্তা শেষে অনিব আমাকে হাত ধরে রুমে আনল। আগেই জানতাম থমথমে আবহাওয়া, বৃষ্টি নামার পূর্বাভাস। অনিব যে কোনো সময় রাগ ঝেড়ে দিবেন। বিছানায় খুব আরাম করে বসলেন। আমার দিকে একবার তাকিয়ে চুপ করে শুয়ে পড়লেন। আমি রীতিমতো চমকে গেছি। মানুষটার হলোটা কি? ভয়ে ভয়ে সারা রাত ঘুমোজাগরণের মাঝে পার করলাম। সকাল হতে ফ্রেশ হয়ে সবাই ঘুরতে বেরোই। নিহার হাজবেন্ড দীপ্ত আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। গোত্রাতেই তিনি এসেছেন। তবে উনার উপস্থিতিতে অনিব যে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তা খুব বুঝতে পারছি। কেমন মুখটা ভার করে রেখেছেন। হাঁটতে হাঁটতে আমি দীপ্ত সাহেবের দিকে সরে গেলে অনিব দ্রুত আমাকে নিজের কাছে টেনে নেন। আবার তো মজাই লাগছে উনাকে জোলাতে। ওদের বাড়ি থেকে চা বাগান হেঁটে যেতে আধা ঘন্টা সময় লাগল।
কিছুক্ষণ ওখানে বসে জমল আড্ডা। বেশি সময় আমি, নিহা এবং দীপ্ত আহমেদ কথা বলেছেন। অনিব মাঝে মাঝে আচ্ছা, হ্যাঁ, ওহ, এমন ছোট ছোট হুটহাট উত্তরেই সীমাবদ্ধ থেকেছেন। চা বাগানের মাঝ দিয়ে সরু মাটির রাস্তা। শুনেছি চা বাগানে প্রচুর সাপ দেখা যায়। আর ওই জিনিসে আমার প্রচুর ভয়, সাথে ঘেন্নাও করে। তাই চারপাশে চোখ রেখে সাবধানে এগোচ্ছি। হঠাৎ ওই মারাত্মক জিনিসটা চোখে পড়ে যায়। রাস্তার এপাশ থেকে ওপাশে পার হচ্ছে সাপটা। বেশ বড় আর মোট সাইজ। দুঃখের বিষয় অনিবরা তিনজন আমার থেকে কিছুটা পেছনে আসছেন। সামনে একা আমি। সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিয়ে উঠি, অনিব দেখুন কত বড় সাপ। অনিব ভয় লাগছে বলে চেঁচাতে থাকি। পাশে কারো উপস্থিতি বুঝে সামনের দিকে চোখ রেখেই পাশের মানুষটার হাত চেপে ধরি। তারপর পাশে তাকিয়েই আমার মুখটা শুকিয়ে গেল। অনিব ভেবে যার ধরেছি তিনি নিহার বর দীপ্ত। একবার করুণ চোখে পেছনে তাকিয়ে দেখতে পাই অনিব পুরো আগুনের গোলা হয়ে গেছেন। রাগে ফুঁসতে ফুঁসতে আমার কাছে এসে হাতটা ছাড়িয়ে নিলেন। দাঁতে দাঁত পিষে বললেন, সাপ চলে গেছে। তারপর নিহার দিকে তাকিয়ে বললেন, আমরা আজই ফিরে যাচ্ছি, জরুরি কাজ পড়েছে, কিছু মনে নিও না। নিহা বলল, সে কি, এত তাড়াতাড়ি? আবার আসবেন তো বেড়াতে? হ্যাঁ, সে তো আসবই। এখন নিরুপায় হয়ে চলে যেতে হচ্ছে। এখনো তো হানিমুনের এক আনাও হয়নি। কিন্তু কি আর করা। কথাটা শুনে নিহারা হেসে উঠল। আমি তখন ভাবনার জগতে বিরাজ করছি। জানি না নতুন আবার কি হতে চলেছে। অনিব আমাকে হাত ধরে টেনে নিয়ে চলেছেন। সাথে বলে যাচ্ছেন, তুমি কি ভেবেছিলে খুঁজে পাবো না তোমাকে? দেখলে তো আমি কি কি পারি। এখনো পুরোদমে চিনতে পারোনি, আজ চিনতে পারবে। আর জীবনে ছেড়ে যেতে পারবে না। পর পুরুষের হাত ধরতেও জান কাঁপবে। অনিব কি করতে চলেছেন আপনি? আমার প্রশ্নের উত্তর দিল না। পুনরায় বললেন, রাস্তায় তোমার ছবি দেখিয়ে একজন যখন বলল তুমি এ রাস্তায় দিয়ে একটা মেয়ের সাথে হেঁটে গেছো, তখনই সন্দেহ হয়। আরেকটু ক্লিয়ার হতে তোমার বোনকে ফোন করি। জানতে চাই তোমার কোনো বান্ধবী এখানে আছে কিনা। শিলা বলল, এখানে তেমন কেউ নেই। লোকের মুখে শুনে তোমার বান্ধবীর যে বর্ণনা পেয়েছিলাম সেটা শিলাকে বলি। তখন ও বলল, এমন একটা ফ্রেন্ড তোমার ছিল, ওর নাম নিহা। পরে নিহার নাম ধরে খোঁজ করে পৌঁছে যাই তোমার কাছে। আমি অবাক। উনি এই ঘটনা শিলা আপুকে জানাতেও ছাড়েননি। এত কিসের পীড়িত শিলা আপুর সাথে? মনে মনে রাগে ফুঁসতে থাকি। টেনে হিচড়ে আমাকে রিসোর্টে এনে দ্রুত লাগেজ ব্যাক করলেন। তারপর বললেন, জানতে চাও না কি করেছি আমি? তোমাকে চিরস্থায়ী বেঁধে রাখার জন্য। আমি হা হয়ে দেখছি, কিছু বলতে যেও পারছি না। অনিব আমাকে ধরে বিছানায় বসালেন। এরপর নিজেও পাশে বসে বললেন, তুমি আর শিলা দুজনই এত বোকা। আমার হোটেলে তোমার বোন আর দুলাভাই উঠেছে, যদিও তারা জানে না যে মালিককে। কিন্তু এখানেই তো বোকামি করে ফেলেছে। আমার বুক দুরুদুরু করছে। কি করেছেন অনিব ওদের সাথে? কিডন্যাপ বা আটকে রেখেছেন? কোনোভাবে হ্যান্সতা করেছেন কি? কি করেছেন উনি? পুরো মাথা অচল হয়ে যাচ্ছে। আর নিজের হোটেল রেখে উনি আমাকে নিয়ে অন্য হোটেল রিসোর্টে কেন উঠে বেড়াচ্ছেন? কি আশ্চর্য কুচক্রী লোক। অনিব হাতের দুআঙুল জোর করে সিগারেট টানার ভঙ্গি করে বললেন, আজ সিগারেট খেতে মন চাচ্ছে। আছে নাকি ওটা তোমার ব্যাগে?
একগাদা কৌতূহলী প্রশ্নে আমার মাথা এলোমেলো হয়ে আছে। এর মাঝে এমন উদ্ভট কথায় প্রচণ্ড রেগে গিয়ে আবার নিজেকে সামলে নিলাম। এ অবস্থায় রেগে গেলে উদ্ধার হওয়া যাবে না। আমি বললাম, দেখেছেন কখনো আমায় সিগারেট টানতে? ওই জিনিস আমার ব্যাগে থাকবে কি করে আশা করেন? রাগ করছো কেন বর্ষা? লুকিয়ে লুকিয়ে আজকাল অনেক মেয়েই সিগারেট খায়। খেতে পারে, তবে আমি খাই না। এবার প্লিজ বলুন শিলা আপুরা কোথায়? অনিব খুব শান্ত গলায় বলল, কোথায় আর যাবে? এখানেই আছে। এখানে বলতে আমার হোটেলে আছে। ওইয়ে যে হোটেলে আমরা প্রথম উঠেছিলাম ওটাই আমার হোটেল। এবার মাথার জট খুলে গেল। এজন্যই শুরু থেকে হোটেল স্টাফরা আমাদের এত আপ্যায়ন করছিল। আমি বিড়বিড় করি, ধন্য হয়েছি আপনার হোটেলে থেকে। কিছু বললে? তীক্ষ্ণ প্রশ্ন অনিবের। না তো। এবার বলবেন ঘটনা কি ঘটিয়েছেন। আমার টেনশনে পুরো গা ঘামে ভিজে উঠেছে আর আপনি যেনতেন কথায় আটকে রয়েছেন। অনিব উচ্চ স্বরে হেসে বলল, সবুর হয় না বুঝি? আচ্ছা, শিলারা হোটেলে আরামে ঘুমোচ্ছে। তুমি কি ভেবেছ ওদের কিডন্যাপ করব? ওইসব ছবিতে দেখা যায়। বাস্তবে কজন পারে এমন করতে? হয়তো কেউ কেউ পারে। আমি আবার ওসব পারি না। আমি ভাবি উঁচু লেভেলে, বুঝলে? রাগে কটকট করে বলি, তা আপনার উঁচু লেভেলটা কতদূর শুনি? অনিব তার ল্যাপটপটা অন করে। তারপর ঘেটে ঘেটে কিছু একটা বের করল। এরপর ল্যাপটপের স্ক্রিন আমার দিকে ঘুরিয়ে একটা ফোল্ডারে ক্লিক করতে বলে। ফোল্ডারে বেশ কয়েকটা ভিডিও। প্রথমটায় চাপ দিতে অন হয়। আমার হাত পা থরথর করে কাঁপছে। এতদিন এমন কিছুর ব্যাপারে কেবল শুনেই এসেছি। আজ নিজ চোখে দেখলাম। শিলা আপু আর তার হাজবেন্ডের অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও আকারে ক্যামেরায় বন্দী করা হয়েছে। লজ্জায় কিছুটা দেখেই বাকিটা বুঝতে সময় লাগে না। ল্যাপটপ অফ করে স্তব্ধ বসে পড়ি। আর কত নিচে নামবে মানুষটা? কিভাবে পারে এসব করতে? চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। কান্নারত অবস্থায় বলি, কেন করলেন এমন? অনিব হেসে বললেন, বোকার মতো প্রশ্ন। তোমাকে আটকে রাখতে আর জব্দ করতে। এর চেয়ে ভালো কোনো বুদ্ধি মাথায় এলো না। এখন যদি আমাকে ছাড়ার চিন্তাও করো তাহলে এই ভিডিও কি হবে আশা করি বোঝানো লাগবে না। এটা অন্যায় অনিব। তুমি যা করেছ তা কি ন্যায়? রেখে চলে গিয়েছিলে। আমি নিরুপায় ছিলাম। আপনি বিনা কারণে আমার উপর টর্চার করছিলেন আর করছেন। হয়তো অনেক মেয়ে এসব মুখ বুজে সহ্য করতে পারে, কিন্তু আমি তাদের দলে নই। জানি তুমি তাদের দলে নও। আবার যেন পালাতে না পারো সেজন্যই এই ব্যবস্থা। হঠাৎ আমার মাথায় একটা গভীর প্রশ্ন এলো। আমরাও তো ওই হোটেলে ছিলাম। তাহলে আমাদের কিছু কি ভাবতেই ভয়ে জ্বরসর হয়ে উঠি। কাপা গলায় বলি, আমাদের কিছু কি এমন করেছেন? আপনার হোটেলে সব রুমে ক্যামেরা লাগানো থাকে। ছি, ভাবতেই ঘেন্না হয়। তুমি খুব বোকা। আমি এতটাও খারাপ না যে নিজের বউকে পাবলিকের সম্পত্তি করব। আর সব রুমে ক্যামেরা নেই। ওটা কেবল শিলাদের রুমে। ইচ্ছে করে ওই রুমটা তাদের দেওয়া হয়েছে। তাহলে অন্যের সম্মান নিয়ে কেন খেলছেন? বর্ষা, আমি এত শত বুঝি না। আমার যা মনে হয়েছে করেছি। তুমি এখন ভেবে দেখো আমার সাথে সংসারে মন দিবে নাকি চলে যাবে। অনিব ঘর ছেড়ে বেরিয়ে আসে। বর্ষার জন্য যে তার মনে বিশাল জায়গা রয়েছে তা কেউ জানে না। শিলার ভিডিওটা করার ইচ্ছে ওর ছিল না।
শুধুমাত্র বর্ষাকে হারানোর তীব্র ভয় ওকে এমন কাজ করতে বাধ্য করেছে। শুধু হারানোর ভয় নয়, তীব্র ঘৃণাবোধ থেকেও এমন কাজে সে উদ্যত হয়েছে। শুরু থেকে বর্ষার উপর সমস্ত অত্যাচারের পেছনে মূল কারণ তীব্র ঘৃণা, আবার একই সাথে ভালোবাসাও। আচ্ছা, একই মানুষের জন্য ঘৃণা আর ভালোবাসা একসাথে কি থাকতে পারে? তা জানা নেই অনিবের। কোনো একটার ঘাটতি থেকেই অন্যটা বেড়ে চলে। আমরা ঢাকা ফিরে এলাম। সিলেট থেকে ফেরা ইতোমধ্যে 2 দিন হয়ে গেছে। অনিবের সাথে কথা চলে না, তিনিও বলেন না, আর আমি তো বলি না। উনার মুখদর্শনেও আমার তীব্র অরুচি। আমাদের ঘর আলাদা হয়েছে, বলা ভালো আমরা অনিবের নিজস্ব বাড়িতেই শিফট হয়েছি। এখানে পরিবারের বাকি 3 জন সদস্য নেই। লোক বলতে আমি আর অনিব, গেটের একজন দারোয়ান, সর্বদা পাহারার মতো লেগে থাকা এক কাজের মেয়ে। এই তো কাজের মেয়েটার নাম ঝুমি, মাঝবয়সী একজন মহিলা। ঘরের কাজ কম, সারাদিন আমি কি করি, কোথায় যাই, সমস্ত খবর অনিবকে পৌঁছানো তার মূল কর্ম। ঘর আলাদা হলেও দিনের মধ্যে 1000 বার অনিবের ঘরে যাই, ল্যাপটপটা হাতলে ভিডিও ডিলিট করতে। একবার ডিলিট হলেই ব্যাগ পেটরা নিয়ে পালিয়ে যাব এখান থেকে। মনে মনে গাঢ় প্ল্যান করেছি, কিন্তু ওইয়ে কথায় বলে শেয়ানে শেয়ান চেনে। অনিবের পর থেকে ল্যাপটপ কখনোই রেখে যান না, তাছাড়া রেখে গেলেও এখন দরজা লক করে যান। যার চাবি থাকে উনার কাছে। সব আশা ছেড়ে কেবল রুমের আশেপাশে উকিঝুঁকি করেই দিন পার করছি। হয়তো আমার উকিঝুঁকির কথা ঝুমির মাধ্যমে অনিবের কানে এরই মধ্যে পৌঁছে গেছে। একদিন হঠাৎ অনিব আমাকে ডেকে পাঠিয়ে বললেন, ল্যাপটপ লাগবে বললেই পারো, এত কষ্ট করতে হবে? পাগলি বউ আমার, তোমার জন্য কোনো কোম্পানির ল্যাপটপ কিনব তাই বলো। আমি নিশ্চুপ। অনিব আবারও বললেন, নতুন চাইলে এনে দিব, কিন্তু ভুলেও এটার ধারে কাছে ঘেঁষবে না। কারণ পারবে না। শুধু শুধু শরীরের কসরত দরকার আছে কি? এখন যাও। সোজা রুমে চলে এলাম। বুঝে নিলাম এই যাত্রায় উদ্ধার মিলবে না, আর কখনোই মুক্ত হতে পারবো না। কিন্তু এর মাঝে বড় কোনো রহস্য আছে। প্রথম প্যাচ শুরু শিলা আপুর থেকে। সেদিন দেখা হতে অনিব যখন আমাকে নিজের বউয়ের পরিচয় দিল না, তখন শিলা আপু বলেছিল যে সে আগেই ভেবেছিলাম এমন কিছুই হয়েছে। কি অর্থ তার কথার? আর আমি কেন অনিবকে বিয়ে করেছি, কেন পালিয়েছি, একবার জিজ্ঞেসও করে দেখেনি। কিছু একটা আছে যা এখনো খোলাসা হয়নি, কিংবা হয়তো হয়েছে, শুধু আমার অজানা। রাতদিন একজোট করে আমি অনিবের পাহারায় লেগেছি। উনার প্রতিটা ধাপ কথা ফলো করছি। ইদানিং অনিবকে খুব আপন লাগে। কেন লাগে বলতে পারি না। হয়তো ঠুনকো সংসারে সত্যিই মন বসে গেছে, তাই ঘৃণার মানুষকেও ভালো লাগতে শুরু করেছে। একদিন বসে বসে ভাবছিলাম, অনিবের গার্লফ্রেন্ড ছিল, ওই মেয়ের সাথে কথা বললে কেমন হয়? অনিব সম্পর্কে অনেক গোপন তথ্য জানা যাবে। পরে এই তথ্য কাজে লাগিয়ে অনায়াসে অনিবকে ব্ল্যাকমেইল করা যাবে। যেই ভাবা সেই কাজ। আপত্তি ঘটে নাম্বার জোগাড় নিয়ে। অনিব নিশ্চয়ই দিবে না, আর উনাকে বলাও যাবে না। একমাত্র উপায় মিতি। দিতির বয়স ভারী হওয়ায় ওর পেট থেকে কিছু বেরোবে না। একদিন সকালে সোজা চলে গেলাম শাশুড়ির বাড়ি। ভাগ্য সহায় হওয়ায় বাসায় কেবল মিতি একা। শাশুড়ি মা দিতিকে নিয়ে কোচিং গেছে। ইনিয়ে বিনিয়ে কথা বলা বরাবরই আমার স্বভাবের পরিপন্থী। তাই সোজা প্রশ্ন করলাম, আচ্ছা মিতি, আমি কিছু জানতে চাইলে বলবে?
অফকোর্স ডিয়ার ভাবি, প্রশ্ন করেই দেখো, খুব ভালো মেয়ে। আচ্ছা বলো তো, অনিবের সাথে যে মেয়ের সম্পর্ক ছিল তার নাম কি? মিতি গভীর ভেবে বলল, মনে পড়ছে না। নেক্সট প্রশ্ন। আমি হতাশ হয়ে বলি, ও, তাহলে ওই মেয়ের ঠিকানা বা ফোন নাম্বার কিছু তো আছে? ঠিকানা জানবো কিভাবে? এত আদিক্ষেতা আমি দেখাই না। তবে নাম্বার আছে। ভাইয়ার ফোন থেকে একবার লুকিয়ে নাম্বার নিয়ে সেভ করে রেখেছিলাম। আমি খুশিতে টগবগ করে বললাম, জলদি দাও আমাকে। আচ্ছা থামো, পুরনো সিমে নাম্বারটা আছে, ওটা খুঁজে ফোনে পুরে দেখি কি হয়। মিতি আধা ঘন্টা অনেক ঘাটাঘাটির পর সিমটা খুঁজে ফোনে পুরল। এরপর খুশিতে লাফিয়ে উঠে বলল, এই তো পেয়েছি, সেভ করে নাও। আমি নাম্বার সেভ করে নিয়ে সেদিনের মতো বিদায় নিয়ে চলে আসি। অপেক্ষা করতে থাকি রাত হবার। সন্ধ্যা পেরিয়ে রাত নামে। তড়িঘড়ি রাতের খাওয়া শেষ করে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিই। তারপর আরাম করে বিছানায় বসে ফোন হাতে নিলাম। অনিবে ঘরে আসবে না, তাই নিশ্চিত মনে সেই নাম্বারে কল করি। প্রথমবার ধরল না, দ্বিতীয়বার কল করতেই ধরে। হ্যালো। আমি ভয়ে ভয়ে বললাম, জি এই নাম্বারের মালিক কি আপনি? ওপাশে তিক্ত কণ্ঠে বলল, কি আজব, আমাকে ফোন করে এখন উল্টো বলছেন এই নাম্বার আমার কিনা। কাকে চান বলুন তো? তাহলে আপনাকেই চাইছি। কিন্তু কেন চাইছি তা ফোনে বলা সম্ভব না। কাল দেখা করি কোথাও। আচ্ছা আপনার পরিচয় তো বলবেন। কে আপনি? আমি কি চিনি আপনাকে? পরিচয় পর্ব কালকে সারব। আর আপনি আমাকে চিনবেন না। তবে আমি আপনাকে চিনি। কাল কোথায় আসবেন বলুন? একটা কফি শপের নাম বলে মেয়েটা রেখে দেয়। আর সাথে সাথে ভয় সঞ্চার হয়। সত্যি ওই নামে কোনো কফি শপ আছে তো? মেয়েটা আসবে তো? হাজারো প্রশ্ন মাথায় নিয়ে অস্বস্তিকর রাত পার করি। পরদিন সকালে রেডি হয়ে দ্রুত নামতে গিয়ে ধাক্কা খেলাম অনিবের সাথে। অনিব আমাকে ভালোমতো দেখে বললেন, কোথাও যাওয়া হচ্ছে? হুম। কোথায়? বান্ধবীর সাথে দেখা করতে। তড়িৎ উত্তর আমার। এতদিন কোনো বান্ধবী ছিল না। নতুন ফোন কিনে দিতেই সব উদয় হল। নতুন সিমে কি কোম্পানি থেকে সবার রিলেটিভ ফ্রেন্ডদের নাম্বার সেভ করে দিচ্ছে। কি আজব প্রশ্ন। সিম কোম্পানি আমার রিলেটিভ ফ্রেন্ড চিনবে কোত্থেকে? আমার মাথায় সবার নাম্বার সেভ থাকে বুঝলেন। যাও। কিন্তু ছেলে ঘটিত কোনো কিছু হলে আস্ত রাখব না। চিড়িয়াখানার একটা গাধাকে ধরে তোমার সাথে বিয়ে দিয়ে দিব। ফাজিল লোক একটা। বলেই গটগট করে বেরিয়ে এলাম। রাস্তায় নেমে অটো নিয়ে গন্তব্যে পৌঁছে গেলাম। সামনে তাকিয়ে দেখি কফি শপের নাম ঠিক আছে। তাহলে ভুল ঠিকানা দেয়নি মেয়েটা। আমি দরজা ঠেলে শপে ঢুকে পড়ি। বুক দুরুদুরু করছে। কোনো মেয়ে চিনব কিভাবে? ফোন করতে হবে। ফোনটা হাতে নিয়ে মেয়েটার নাম্বার ডায়াল করি। ঠিক তখনই পেছনে থেকে কেউ বলল, আপনি আমায় খুঁজছেন বোধ হয়। গতকাল ফোন করেছিলেন। আমি চমকিত চিত্তে পেছনে ফিরে তাকায়। একজন কমবয়সী মেয়ে দাঁড়িয়ে হাসি মুখে। মনে মনে খুশি হই। অন্তত শিলা আপুর সাথে এসবের কোনো সংযোগ নেই ভেবে। আমি উৎফুল্ল হয়ে বলি, আসার জন্য ধন্যবাদ। চলুন বসি। আমরা মাঝের একটা টেবিল দখল করে বসলাম। এখন আর মেয়েটা খুব হাসি হাসি মুখে নেই। হয়তো আমাকে দেখে দুর্দ্বিধায় পড়েছে। আমি বলি, সরি আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। আমি বর্ষা, অনিবের ওয়াইফ।
কিন্তু আপনার নামটা জানলে কথা বলতে সুবিধা হবে। মেয়েটা বলল, আমি লিজা। সরি, এখনো আপনাকে চিনতে পারিনি। আমি হতবাক হয়ে বলি, কি বলেন, এখনো চিনতে পারেননি? আচ্ছা, অনিবকে তো চেনেন? না, অনিব নামে কোনো ব্যক্তির সাথে আমার পরিচয় নেই। দেখুন, আমি বিবাহিত। ঘর সংসারের কাজ ফেলে এসেছি, এই ভেবে যে খুব দরকারি কথা বলবেন। গতকাল আপনার কথা শুনে মনে হয়েছে আপনি খুব বিপদে আছেন। আপু, আমি সত্যি খুব বিপদে আছি। এই নাম্বারটা আমার হাজবেন্ডের ফোনে সেভ ছিল। লিজা গভীর ভেবে বলল, হতে পারে, কিন্তু আমি উনাকে চিনি না। আমি বেবাক বনে গেলাম। বললাম, আপনার বর্তমান সিমটা আপনার না? মেয়েটি একটু ইতস্তত করল। এরপর বলল, আসলে এটা আমার নাম্বার না। আমার বান্ধবী এ সিমটা আমাকে দিয়েছিল। ওর কাছে হয়তো কিছু জানতে পারবেন। আমি হতাশ হয়ে বলি, আপনার বান্ধবীর নাম ঠিকানা একটু দেবেন প্লিজ। হ্যাঁ, ওর নাম তন্নি, কিন্তু সে তো এখন কানাডায় থাকে। শুনলাম ফ্যামিলিসহ সামনে মাসে বাংলাদেশে আসবে, তখন কথা বলে নিবে। আমি ঠিকানা লিখে দিচ্ছি। সবই বুঝলাম, কিন্তু তন্নি আপু ফিরলে আমি জানব কিভাবে? লিজা হেসে বলল, আমি ফোন করে তোমাকে জানিয়ে দিব। বয়সে বোধ হয় তুমি ছোট, তাই তুমি বলছি। না না আপু, অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজ তাহলে উঠি। অবশ্যই। বাড়ি ফিরে এলাম হাজারো প্রশ্ন, কৌতূহল মাথায় নিয়ে। অনিবের গার্লফ্রেন্ড তাহলে এখন কানাডায় বর নিয়ে সেটেলড। কিছু মেয়ে পারেও বটে, কত সহজে একজনকে ভুলে নতুন ঘর বেঁধেছে। ভাবতেই আমার বুক ধক করে উঠে। আমিও কি সেসব মেয়েদের তালিকায় নয়? আমিও তো খুব সহজে আমার অচেনা প্রেমিককে ভুলে দিব্যি অনিবের সাথে সংসার করছি। প্রতিদিন কষ্ট সহ্য করছি, একবারও তো মনে হয় না ওর কথা। হঠাৎ খেয়ালে বেখেয়ালে মনে হতেই তাৎক্ষণিক খারাপ লাগাটা ভর করে, কিন্তু স্থায়ী হতে তো পারে না। আমি টিভির সামনে বসে আছি, খুব মনোযোগ দিয়ে ট্রাভেল এক্সপি চ্যানেল দেখছি। কত দারুণ সব জায়গা দেখায়। হঠাৎ অনিব এসে রিমোট কেড়ে নিয়ে বললেন, কি সারাদিন দেশ বিদেশ ঘুরে বেড়াও? দেখি রিমোটটা দাও। আমি ভ্রু কুঁচকে বললাম, দেশ বিদেশ ঘুরার কপাল আমার আছে, তাই টিভিতে দেখেই মনের খোরাক মেটাই। খুব ভালো করো, আমার টাকা খরচ করতে হয় না। যাকগে, তোমার বান্ধবীর বয়স তোমার চেয়ে একটু বেশিই লাগছিল। কথাটা বলেই অনিব টিভিতে মন দেয়। আমি ভাবনায় বিরাজ করতে থাকি, আমার বান্ধবী কোথায় থেকে এলো। পরমুহূর্তেই মনে পড়ে অনিবকে সকালে বলেছিলাম বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। তাহলে উনি আমাকে ফলো করেছেন। আমি চওড়া গলায় বললাম, আমার পেছনে লোক লাগিয়েছেন। নিজের স্বাধীনতা বলে কি আমার কিছু নেই? বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে, জানো তো? তাতে আমার কি? অনেক কিছুই। বউদের এই স্বাধীনতা নামক জিনিস দিতে গিয়েই এসব দুর্গতি। আমি সেই ভুল করব না। আপনি ভুল করবেন কেন? আপনি তো মহাপুরুষ। বলতে পারো। মহাপুরুষ না হলে মহাস্বামী তো বটেই। আচ্ছা, তোমার কোনো প্রেমিক নেই? থাকলে কি ওর হাতে তুলে দিবেন? অনিব গম্ভীর হয়ে বলল, ওইসব ভালো দলের হাজবেন্ড আমি নই। ওই ছেলেকে তুলে এনে তোমার সামনে ইচ্ছেমতো পিটব। আমি অবাক হবার ভঙ্গিতে বলি, বলেন কি? আপনি তো দেখছি সাংঘাতিক ছেলে। হ্যাঁ, এখন তুমি সরো, আমাকে টিভি দেখতে দাও।
রাত বাড়ছে। গোত্রাতেও মনে শান্তি ছিল না। আজও নেই। কবে অনিবের গার্লফ্রেন্ড ওরফে তন্নি আপু ফিরবে আর কবেই আমি সব জানতে পারব। শত শত দুশ্চিন্তা মাথায় নিয়ে ঘুম আসে নাকি। সারারাত কাটে ঘরে, বারান্দায় পায়চারি করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে শিলা আপু এসে হাজির। অনিবের মুখ থমথমে। শিলা আপু দিব্যি উনার সামনে বসে পা নাচিয়ে চলেছে। আমাকে দেখেই হেসে বলল, সারপ্রাইজ। এত বেলা করে ঘুম থেকে উঠিস? সব নিয়ম বদলে গেছে দেখছি। সেদিনের শিলা আপু ব্যবহারে আমি ভীষণ ভেঙে পড়েছি। তাই আগের মতো সেই টান বোধ আর হচ্ছে না। ঠোঁটে অনিচ্ছুক হাসি ঝুলিয়ে বলি, তুরিমি এখানে? বোনকে দেখতে এলাম। তুই ভালো আছিস তো? হ্যাঁ আছি ভালো। আজ থাকবে না চলে যাবে? আরে না, 2 দিন থেকে তবে যাব। তোমরা কথা বলো, আমি অফিস যাচ্ছি বলেই অনিব কেটে পড়ল। চলবে।